আমার নাম আরুষি। এই গল্পটি আমার মেয়ে অদিতি এবং তার জীবনের ওপর। আমি বিজনোরের একটি ছোট শহরের বাসিন্দা। আমি যখন বিধবা হলাম তখন আমার মা-বাবা আমার দ্বিতীয় বিয়ে দেন। এমন একজন মানুষের সাথে বিয়ে দেন যার আগে থেকেই একটি ছেলে ছিল, আর আমারও একটি মেয়ে ছিল। এখন আমার ছেলে ও মেয়ে একই ঘরে ঘুমাত, কিন্তু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আমার মেয়ে বিছানার চাদর বদলে ফেলত। তারপর সে আমাকে লুকিয়ে পুরনো চাদর ধুয়ে ফেলত এবং নিজে স্নান করতে চলে যেত। বহুবার তো আমার মেয়ে অজ্ঞানও হয়ে যেত। দিন দিন সে খুব দুর্বল হয়ে পড়ছিল। একদিন সকালে উঠে আমি তাড়াতাড়ি মেয়ের ঘরে গেলাম, কিন্তু সেখানকার দৃশ্য দেখে আমি লজ্জায় ভেঙে পড়লাম। মন থেকে একটি কথাই এল যে ভগবান যেন এমন দৃশ্য কোনোদিন কোনো মাকে না দেখান, কারণ সে তো আমার মেয়ে আর ও আমার ছেলে। আমি বিয়ের মাত্র 2 বছর পরেই বিধবা হয়ে গিয়েছিলাম। সেই সময় আমার বয়স ছিল 18 বছর, কারণ আমার মা-বাবা 16 বছর বয়সেই আমার বিয়ে দিয়ে দিয়েছিলেন। আমি আমার মা-বাবার একমাত্র মেয়ে ছিলাম, কিন্তু আমার মনে হতো আমি তাদের ওপর এক মস্ত বড় বোঝা, যেন আমি তাদের মেয়েই নই। আমার জন্ম হওয়ার পর থেকে আমার মা কোনো আনন্দ দেখতে পাননি, আর আমার বাবা, তার তো একটা ছেলের খুব আশা ছিল। তাই তিনি আমাকে পছন্দ করতেন না এবং সব সময় আমার থেকে দূরে দূরে থাকতেন। তিনি আমাকে মন থেকে ভালোবাসতেন না, নিজের বলেও মানতেন না এবং আমার ওপর খুব রাগ করতেন। কিছু পারিবারিক ঐতিহ্যের বাধ্যবাধকতার কারণে আমার বাবা দ্বিতীয় বিয়েও করতে পারেননি। ঠিক এই কারণেই তিনি আমাকে খুব ঘৃণা করতেন, সবসময় আমার সাথে কড়া মেজাজে কথা বলতেন এবং এই কারণেই তিনি আমার বিয়েও খুব তাড়াতাড়ি করিয়ে দিয়েছিলেন। আমার স্বামী একটি সরকারি স্কুলের শিক্ষক ছিলেন। আমাদের 3 বছরের একটি মেয়েও ছিল, কিন্তু একদিন স্কুল থেকে ফেরার পথে রাস্তায় তার দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি আমাকে ছেড়ে চলে গেলেন। সেই দিনটি আমার জন্য কোনো প্রলয়ের চেয়ে কম ছিল না। আমার ওপর যেন বিপদের পাহাড় ভেঙে পড়েছিল। কিছুদিন কাটার পর আমার শাশুড়ি শ্বশুরও আমাকে আমার মা-বাবার বাড়িতে পাঠিয়ে দিলেন। হয়তো তাঁদের কাছেও আমি বোঝাই ছিলাম। তাঁরাও আমাকে ভালো চোখে দেখতেন না। তাঁদের মতে আমি এক অলক্ষী নারী, যেন আমি তাঁদের ছেলেকে মেরে ফেলেছি। তারপর আমি চুপচাপ আমার মা-বাবার সাথে তাঁদের বাড়িতে চলে এলাম। আমার মা-বাবাও তো আমাকে বোঝাই ভাবতেন। আমি আমার মেয়েকে বুকে জড়িয়ে একা একা খুব কাঁদতাম। তারপর কিছুদিন পর আমার মা-বাবা আমার দ্বিতীয় বিয়ে দিয়ে দিলেন, এমন এক ব্যক্তির সাথে যার আগে থেকেই একটি ছেলে ছিল আর আমারও একটি মেয়ে ছিল। আমরা দুজন একই পরিস্থিতির ছিলাম, তাই আমাদের বিয়ে হয়ে গেল। নয়তো আমার জন্য তো ভালো কোনো সম্বন্ধ আসত না। তার ছেলে আমার মেয়ের চেয়ে 1 বছরের ছোট ছিল। তার ছেলের নাম ছিল অভিষেক আর আমার মেয়ের নাম অদিতি। আমরা একসাথে থাকতে লাগলাম এবং সময় এভাবেই কাটতে লাগল। দেখতে দেখতে অদিতি 16 বছরের হয়ে গেল আর অভিষেক 15 বছরের। তখনই অভিষেকের বাবার দেহাবসান হল। তিনিও এই দুনিয়া ছেড়ে চলে গেলেন, অর্থাৎ আমার দ্বিতীয় স্বামীও চিরকালের জন্য আমাদের ছেড়ে চলে গেলেন। তার শরীর সবসময় খারাপ থাকত, নানাবিধ রোগ তাকে ঘিরে রেখেছিল, কিন্তু তার অসুস্থতার সাথেই কোনো রকমে আমাদের দিন গুজরান হচ্ছিল। তিনি চলে যাওয়ার পর যেন ঘরের সব আনন্দ উজ্জ্বলতা উবে গেল। আমাদের নিজেদের একটি বাড়ি ছিল, তাই ভাড়ার চিন্তা হতো না, আর আমার বাড়িতেই একটি মুদিখানার ছোট দোকান ছিল। একদিন যখন আমরা সব লোক ঘুমোচ্ছিলাম, তখন হঠাৎই খুব জোরে একটা আওয়াজ এল। আমার তো বুক কেঁপে উঠল। আমি খুব ঘাবড়ে গেলাম এবং ভয় পেয়ে গেলাম। আমি দেখলাম যে আওয়াজটা তো অভিষেকের ঘর থেকে এসেছে। আমি তার ঘরের দিকে দৌড়ে গেলাম, কিন্তু দৃশ্যটা দেখে আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। ঘরের ছাদ ধসে পড়ে গিয়েছিল। এটা দেখে আমি ঘাবড়ে গেলাম। মনে ভয় ছিল যে কোথাও অভিষেক তো এই ছাদের নিচে চাপা পড়ে যায়নি। আমি যখন কাছে গিয়ে দেখলাম, তখন অভিষেক সেখানে ছিল না। সে হয়তো বাথরুমে যাওয়ার জন্য উঠেছিল, আর সেই কারণেই তার প্রাণ বেঁচে গিয়েছিল, কারণ তার ঘরের ছাদ ধসে পড়ে গিয়েছিল। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানালাম যে ভালোই হয়েছে অভিষেকের কোনো আঘাত লাগেনি। তার যদি কিছু হয়ে যেত, তবে আমি তার স্বর্গবাসী পিতাকে কি মুখ দেখাতাম। কিন্তু এখন আমাদের কাছে এত টাকা ছিল না যে আমরা সেই ছাদ আবার ঢালাই করাতে পারি। ঘরের তো 12টা বেজে গিয়েছিল, পুরো ছাদটাই ভেঙে পড়েছিল, তাই আমরা ওটাকে ওর হাল মতোই ছেড়ে দিলাম। এরপর আমি নিজের জন্য আমার বিছানা রান্নাঘরেই পেতে নিলাম এবং ঘরে 2টি সন্তানকে শোয়ার জন্য বললাম, কারণ বাইরে তো খুব বেশি ঠান্ডা ছিল আর বাইরে কেউ শুতেও পারত না। ঘরে একটা খাট আর একটা চারপাই, দড়ি দিয়ে বোনা খাটিয়া ছিল,
দুজন মানুষও খুব কষ্টে শুতে পারত। এখন ওরা দুজন একই ঘরে ঘুমাত। বাধ্যবাধকতা ছিল, কি বা করতে পারতাম। এক ঘরে তো দোকান ছিল, আর আমার স্বামী বাড়িতে 3টেই তো ঘর বানিয়েছিলেন। এমনিতেও আমরা 3জন মানুষের হিসাবে ঘর ঠিকই ছিল, কিন্তু একটা ঘর দোকানের জন্যও তো দরকার ছিল। এখন লাচারি ছিল, কি বা করা যেত। দিন তো কাটাতেই হতো। একদিন আমার ছেলে মেয়ের ঘরে ঘুমাল, তো সকাল সকাল এমন কিছু ঘটল যে আমি তাজ্জব হয়ে গেলাম। অভিষেক তো সকালে উঠে প্রাতরাশ টিফিন করতেও বসে গিয়েছিল, অথচ অদিতি তখনও পর্যন্ত ঘুমোচ্ছিল। সে তো এত বেলা পর্যন্ত ঘুমাত না, কিন্তু আজ সে এত বেলা পর্যন্ত কেন ঘুমোচ্ছিল? তার অভ্যাস ছিল যে সে সকালে তাড়াতাড়ি উঠে পড়ত। আমি তাকে ডাকও দিলাম, কিন্তু সে উঠছিল না। কিছুক্ষণ পর আমি তার ঘরে গিয়ে তাকে দেখলাম, তো জানতে পারলাম যে সে অজ্ঞান হয়ে গিয়েছে। আমি ভীষণভাবে ঘাবড়ে গেলাম যে তার কি হয়ে গেল। আমি তৎক্ষণাৎ অভিষেককে বললাম পাশের ডাক্তারকে ডেকে আনতে। ডাক্তার ঘরে এলেন, তো ডাক্তার বললেন যে সে অজ্ঞান হয়ে গিয়েছে। মেয়েটি বেশ দুর্বল এবং রক্তেরও অভাব রয়েছে। কোনো ভারী কাজের দ্বারা করাবেন না, কেবল বিশ্রামই করাবেন। ফলমূল এবং ভালো খাবারদাবার খাওয়ান, ঠিক হয়ে যাবে। অদিতির যখন জ্ঞান ফিরল, তখন আমি তার কাছে গেলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম যে তোমার কি হয়েছিল। সে বলতে লাগল যে এমনিই বসে বসে আমার মাথা ঘুরতে শুরু করেছিল, আর আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমি আমার মেয়েকে বললাম যে তুমি বিশ্রাম করো, আমি তোমার জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসছি। আমি যখন নাস্তা নিয়ে এলাম এবং এসে দেখলাম সে তার ঘরে ছিল না, এবং ঘরের বিছানায় চাদরও ছিল না। আমি বাইরে গিয়ে তাকে দেখলাম সে বসে সেই চাদরটাই ধুচ্ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি এই চাদর কেন ধুচ্ছ? তোমার তো শরীর ভালো নেই, ডাক্তার তোমাকে বিশ্রাম করতে বলেছেন। আমি তার ওপর খুব চেঁচামেচি করলাম এবং বললাম, এখান থেকে ওঠো, নিজের ঘরে যাও এবং নাস্তা করো, কিছু খাও দাও, তবে তো ভালো হবে। সে বলল, না না, আমার এই চাদরটার খুব দরকার বিছানায় পাতার জন্য, আমাদের বাড়িতে একটাই তো চাদর আছে। আমি বললাম, হঠাৎ এই চাদর ধোয়ার ভূত তোমার মাথায় কেন সওয়ার হয়ে গেল? এতটাও নোংরা চাদর ছিল না যে তুমি ওটা ধোয়ার জন্য বসে গেলে। ছেড়ে দাও এটা, আমি নিজেই এই চাদর ধুয়ে দেব, ওঠো এখান থেকে। সে আমার কথা শুনল না এবং চাদরটা ছাদে শুকাতে দেওয়ার জন্য চলে গেল। তারপরই সে নাস্তা করল। তারপর কিছুক্ষণের জন্য সে ঘুমিয়ে পড়ল, আর অভিষেকও কাজে চলে গিয়েছিল। তাকে আমি শুধু হাইস্কুল পর্যন্তই পড়াশোনা করিয়েছিলাম এবং সে একটি কাপড়ের দোকানে কাজ করত। সে খুব পরিশ্রমী ছিল। ঘরের দোকানটা তো আমি নিজেই চালিয়ে নিতাম, তাছাড়া সেই দোকানে বেশিরভাগ বাচ্চাই আসত। দিন এভাবেই কেটে গেল। সেদিন অভিষেক আমাকে বলল, আজ আমি বাইরে থেকে খেয়ে এসেছি। সে দেরি করে এসেছিল এবং অদিতিও আগেই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। ও গিয়ে ঘরে ঘুমিয়ে পড়ল। আমি রান্নাঘরে আমার চারপাই দড়ির খাটিয়া পেতে রেখেছিলাম। জায়গা বদলানোর কারণে আমার ঘুম আসছিল না। আমি আমার স্বামীর কথা মনে করছিলাম। আমার দ্বিতীয় স্বামী খুব ভালো ছিলেন, আমার খুব খেয়াল রাখতেন। তিনি আমাকে কখনোই প্রথম বিয়ের খোঁটা দেননি এবং আমার মেয়েকে তিনি সবসময় নিজেরই মেয়ে মনে করতেন। আর আমিও অভিষেককে কখনো বুঝতে দিইনি যে সে আমার সতীনপো সৎ ছেলে। ও আমার কাছ থেকে নিজের ভাগের পুরো ভালোবাসাটাই পেয়েছিল। সে আমাকে নিজের আপন মায়ের চেয়েও বেশি ভালোবাসত এবং আমার কথাও মেনে চলত। ওই ঘরে একমাত্র পুরুষ মানুষ ছিল। আমাদের একমাত্র সাহারা ছিল, নইলে আমরা দুটো মেয়েমানুষ কোথায় যেতাম? কাজও বেশ ভালোভাবে করছিল। আমি তাকে বলেও ছিলাম যে সে যেন বাইরের থেকে প্রাইভেটে ওপরের পড়াশোনাটা করে নেয়, কারণ তার কাছে যদি ভালো কোনো ডিগ্রি থাকে তবে ভালো চাকরিও পেয়ে যাবে। সে আমার কথা মেনে নিত। সকাল সকাল আবার এমন কিছু ঘটল যে আমি অবাক হয়ে গেলাম। অদিতি আবার অজ্ঞান হয়ে গিয়েছিল, আর এবার তো তার মুখ দেখে মনে হচ্ছিল যেন তার শরীরের সমস্ত রক্তই কেড়ে নেওয়া হয়েছে। সে একদম ফ্যাকাশে হলুদ হয়ে গিয়েছিল। তারপর আমি আবার ডাক্তারকে ডাকলাম। ডাক্তার সেই একই কথা বললেন, আমি তো একে বিশ্রাম করতে বলেছিলাম, একে খাবারে কি খাইয়েছিলেন আপনি? আমি তাকে সব কথা জানালাম। আমি বললাম, সেই ডাল সবজি খাইয়েছিলাম এবং ফলও খাইয়েছিলাম, সারাদিন কোনো কাজও করায়নি। তো ডাক্তার বললেন, তবে আবার কিভাবে এত দুর্বলতা চলে এল? আপনি এই বিষয়টিকে গুরুত্ব সহকারে নিন, নইলে আপনার মেয়ের প্রাণের ঝুঁকি হতে পারে। কারণ এভাবে হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া এবং বহু ঘণ্টা ধরে অজ্ঞান থাকা কোনো সামান্য ব্যাপার নয়। ডাক্তার কড়া সুরে সব কথা বললেন এবং কিছুক্ষণ পর তিনি চলে গেলেন। তারপর অদিতির যখন জ্ঞান ফিরল, তখন আমি তাকে বললাম,
তুমি যদি আবার কোনো কাজ করেছ তবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। কিন্তু কিছুক্ষণ পর আমি যখন তার ঘরে আবার গেলাম তখন আমি এটা দেখে অবাক হয়ে গেলাম যে সে কি করছে। সে তো আবার বেডের চাদর ধুচ্ছিল। এবার আমি তাকে দূর থেকে দেখছিলাম, কারণ সে যা করছিল তা স্বাভাবিক ছিল না। সে অজ্ঞান অবস্থা থেকে উঠেই চাদর ধোয়া শুরু করে দিচ্ছিল। এসব কি হচ্ছিল? সে এসব কেন করছিল? যবে থেকে আমার ছেলে তার ঘরে শোয়া শুরু করেছিল তবে থেকেই সে এমনটা করছিল, আর অজ্ঞানও তবে থেকেই হচ্ছিল। অভিষেক তার জন্য সৎ ভাই হলেও ছোটবেলা থেকেই দুজন একসাথে বড় হয়েছে। ওদের দুজনের মধ্যে তো আপন ভাই বোনের মতো ভালোবাসা ছিল। তবে এমন কি হচ্ছিল? আমার মেয়ের শরীর দিন দিন কেন খারাপ হয়ে যাচ্ছিল? আমি কাঁদতাম আর ভাবতে থাকতাম যে এসব কি হচ্ছে। একটি মেয়ে মানুষ তখনই দুর্বল হয় যখন সে বাচ্চা প্রসব করে, তখন তার মধ্যে একদমই শক্তি থাকে না। কিন্তু যুবতী মেয়েরা এভাবে অজ্ঞান হতে লাগলে তা তো কোনো স্বাভাবিক কথা ছিল না। পরের দিনই সে চাদর ধুয়ে ছাদে শুকাতে দিয়েছিল। সে আশেপাশেও তাকাচ্ছিল এটা দেখতে যে আমি তাকে দেখে ফেললাম কি না। আমি রান্নাঘরের জানালা দিয়ে এসব কিছু দেখছিলাম, কিন্তু আমি তাকে এমনটা টের পেতে দিইনি যে আমি তাকে দেখছি। কিন্তু আমার মেয়ে কি করছিল? সে আবার বিছানায় এসে শুয়ে পড়ল এবং নিজের গায়ের ওপরের চাদরটা জড়িয়ে নিল, যাতে আমি কিছুই বুঝতে না পারি নিচের চাদরটা আছে কি নেই তা আমার জানা ছিল না। আমি তাকে নাস্তা করালাম এবং ওষুধ দিলাম। দোকান ভালো চলছিল না। আমাদের দোকানে কোনো বড় খদ্দের আসত না, শুধু বাচ্চারাই লজেন্স আর টফি নিতে আসত, যারা ৫-১০ টাকা দিয়ে চলে যেত। এভাবে তো আর সংসার চলতে পারে না। আমি খুব চিন্তিত ছিলাম, কিন্তু এই কথা আমি আমার সন্তানদের কখনো বলিনি। অভিষেককেও কিছু জানাইনি, কারণ সে আগেই চাকরি করছিল। এখন এমন অবস্থায় যদি এই কথা তাকে বলে দিতাম তবে সে আরও বেশি চিন্তিত হয়ে পড়ত। কিন্তু আমি নিজে খুব পেরেশানিতে ছিলাম। তার ওপর ডাক্তার বলেছিলেন মেয়েকে ভালো ভালো জিনিস খাওয়াতে, কিন্তু ঘরে তো ডাল রুটিরই পুরো টাকা উঠছিল না। ঘরের সংসার চালানো খুব কঠিন হয়ে পড়ছিল। কিন্তু একদিন খুব অদ্ভুত কিছু ঘটল। আমি আমার ছেলে অভিষেক এবং অদিতিকে এমন কিছু কথা বলতে শুনলাম যা আমি একদমই বুঝতে পারলাম না। আমার ছেলে বলল, তুমি তো এখন থেকেই নিজের শরীর খারাপ করে ফেললে। এভাবে তো চলবে না। যদি তোমার এত কষ্ট হয় তবে আমরা এসব আর করতে পারি না। আমার মেয়ে বলল, না, আমাকে এই কাজটা করতেই হবে। এই ধরনের সুযোগ বারবার পাওয়া যায় না। আর আমি কি জানতাম যে আমার সাথে এসব হয়ে যাবে? আমার তো জানাই ছিল না যে আমার গায়ে এতটুকু শক্তি নেই। আমার ছেলে বলল, এখন তো তুমি জেনে গেছ না, আমি তোমার জীবন বাজি রাখতে পারি না। তখন আমার মেয়ের বক্তব্য ছিল, না, আর মাত্র ২-৪ সপ্তাহের কথা, তারপর এই সুযোগ আর পাওয়া যাবে না। এসব কি হচ্ছিল? আমি কিছুই বুঝতে পারছিলাম না যে ওরা দুজন কি কথা বলছে। একদিন তো আমি এমন কিছু দেখলাম যা দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। সকাল সকালই আমার মেয়ে চাদরটা আবার ধুয়ে ছাদে শুকাতে দিয়েছিল এবং সে একপাশে দাঁড়িয়ে বমি করছিল। আমি বললাম, কি হয়েছে তোমার? সে ঘাবড়ে গেল এবং বলতে লাগল, হঠাৎ করে আমার গা গুলাচ্ছিল। আমি বললাম, গা গুলাচ্ছিল মানে কি? তুমি কি বলছো এসব? আর চাদরটা বারবার কেন ধুচ্ছ? কি লুকাচ্ছ আমার কাছে? আমি যদি জানতে পারি যে তুমি এমন কোনো ভুল কাজ করেছ যাতে আমার আর তোমার বাপের মান সম্মান বাজি লেগে যায়, তবে আমি তোমাকে কখনো ক্ষমা করব না। আমার মেয়ে অবাক হয়ে গেল। সে বলল, মা, তুমি কি ধরনের কথা বলছ? এমন কিছুই নয় যা তুমি ভাবছ। মনে হয় আজ তুমি কোনো সিনেমা দেখেছ, অথবা কেউ তোমার কান ভাঙিয়েছে আমার বিরুদ্ধে, তাই তুমি এভাবে কথা বলছ। আমি এমন কেন করব? আর আমি যদি এই চাদরটা ধুয়েই থাকি তবে তাতে কি হয়ে গেল? চাদরটা নোংরা হয়ে গিয়েছিল, ব্যাস সেই জন্যই ধুয়ে দিয়েছি। তুমি কি জানো যে কতদিন ধরে আমার শরীর খারাপ? ওষুধ খাওয়ার কারণে আমার পেটেও গণ্ডগোল হচ্ছে। যদি আমার বমি এসে গেল তবে এর আর কোনো অন্য মানে হয় না। আমার মেয়ে আমার সাথে এইভাবে কথা বলছিল। আমি তার মুখে এক চড় মেরে বসলাম আর সে মাটিতে পড়ে গেল। তখনই হঠাৎ অভিষেকও চলে এল। সে বলল, মা, তুমি এসব কি করছ? তুমি ওর ওপর হাত তুললে কেন? তো আমি তাকে বললাম, হ্যাঁ, আমি ওকে মেরেছি, ওর ওপর হাত তুলেছি। এমনটা তো আমার বহু আগেই করা উচিত ছিল, কিন্তু এখনও আমি পুরো কথার শিকড় পর্যন্ত পৌঁছাতে পারিনি। যেদিন আমি জানতে পেরে যাব তোমাদের দুজনের ব্যাপারে, সেই দিন দেখতে। এখন আমার নিজেরই জানা ছিল না যে আমার কি হয়ে গিয়েছিল। আমার মনে যে কথা আসছিল আমি সেটাই বলে যাচ্ছিলাম, যা কিনা আমার এইভাবে করা উচিত হয়নি। রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল এবং আমি দেখলাম যে আমার বাচ্চাদের ঘরের আলো জ্বলছিল।
সেই সময় ওরা কি করছিল? ওদের তো এই সময় ঘুমিয়ে পড়া উচিত ছিল, আর আমাকে তো সন্ধ্যায় বলছিল যে আজ আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব। আমি যখন ঘরের কাছে গেলাম তো ওরা কেবল জেগেই ছিল না, বরং কথাও বলছিল। কোনো বিষয়ে খুব বেশি খুশি হচ্ছিল। আমার ছেলে বলছিল, তুমি খুব ভাগ্যবতী। তো মেয়ে বলতে লাগল, হ্যাঁ, ভাগ্যবতী তো আমি, কিন্তু কাল আবার যখন আমার শরীর খারাপ হবে তখন মা আমাকে দেখে খুব চিন্তিত হয়ে পড়বে। কতদিন এভাবে মিথ্যে বলব? ছেলে বলল, ব্যাস, আর কয়েকটা দিন করে নি, তারপর সবকিছু ঠিক হয়ে যাবে। আমি ওদের কথা শুনে অবাক হয়ে গেলাম। আজ আমার আর সহ্য হল না। আমি ঘরের দরজা খোলার চেষ্টা করলাম, তো আমি হাঁ হয়ে গেলাম। ওরা দরজা তো ভেতর থেকে বন্ধ কেন করেছিল? কি কারণ ছিল ভেতর থেকে দরজা বন্ধ করার? এমনিতেও এখন আবহাওয়া বদলাচ্ছিল, ওদের তো দরজা খুলে ঘুমানো উচিত ছিল। আমি দরজায় বারবার ধাক্কা দিতে লাগলাম, কিন্তু এইভাবে ধাক্কা দেওয়া সত্ত্বেও ওরা দরজা খুলতে আধা ঘন্টা সময় লাগিয়ে দিল। আর তারপর আমি যখন ঘরে দেখলাম তো ওদের দুজন ছাড়া ঘরে আর কেউ ছিল না। আর ওরা দুজন এমন মুখ করে বসেছিল যেন সবেমাত্র ঘুম থেকে উঠেছে। আমি বললাম, এত দেরিতে দরজা খুললে কেন? তো ওরা বলতে লাগল, আমরা ঘুমোচ্ছিলাম। আমি বললাম, মিথ্যে বলো না, তোমরা জেগেছিলে আর কথা বলছিলে। ওরা বলল, আমরা কেন এই সময় জেগে থাকব আর কেন কথা বলবো? আমাদের কাল কোন পরীক্ষা আছে যে আমরা প্রস্তুতি নেব আর জেগে থাকব? আমরা তো ঘুমোচ্ছিলাম। আমার ওই দুজনের কর্মকাণ্ড মাথায় ঢুকছিল না। আমার কাছে বলার মতো কোনো শব্দ ছিল না। আমার ওদের কথা বোধগম্য হচ্ছিল না, কারণ ওরা দুজন তো এমনই বসেছিল যেন ঘুম থেকে এইমাত্র উঠল। এরপর আমি ওদের আর কিছু বললাম না এবং সেখান থেকে চলে গেলাম। কিন্তু আমি ভাবছিলাম যে কোনো না কোনো গোলমাল তো অবশ্যই আছে। আমি এটা দেখে অবাক হয়ে গেলাম যে একদিন আমার মেয়ের বাহুতে কালশিটের দাগও নীল দাগ ছিল। এগুলো তো আঘাতের দাগ ছিল। আমার মাথায় আসছিল না যে তার কিভাবে লাগল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তো সে বলল যে ছুরি লেগেছে। কিন্তু ছুরি তো আঙুলে লাগে, বাহুতে তো লাগে না। আমার মেয়ের এমন কোনো না কোনো কথা ছিল যা সে আমার কাছে লুকাচ্ছিল। কখনো সে অজ্ঞান হয়ে যেত, কখনো তার শরীরে বিচিত্র সব দাগ থাকত, আর কখনো উঠে নিজের বেডের চাদর ধুতে লেগে যেত এবং আমাকে ঘরে যেতে দিত না। আমার মন যেদিকে যাচ্ছিল আমি সেভাবে ভাবতে চাইছিলাম না। আমারই ভুল ছিল। আমি আগুন আর জলকে কেন একসাথে রাখলাম? আমার এমনটা করা উচিত হয়নি। আমি ভেবে নিলাম যে এবার আমাকে কি করতে হবে। এক যুবতী ছেলে আর মেয়েকে আমার একসাথে একই ঘরে শুতে দেওয়া উচিত হয়নি। ভুল তো আমারই ছিল। আমারই এই সব কথার খেয়াল রাখা উচিত ছিল। অভিষেক তো অদিতির সৎ ভাই ছিল। নিয়ত বদলাতে সময় লাগে না। জোয়ান বয়সে ভুল পদক্ষেপ ফেলে দেওয়া যেতে পারে। আর সৎ ভাই তো তবে আমি কিভাবে সৎ ভাই বোনকে একসাথে একই ঘরে শুতে দিচ্ছিলাম? এটা আমারই ভুল ছিল। আমরাই যদি বাচ্চাদের দিকে নজর না দিই তবে তো সমস্যা তৈরি হবেই। ভালো মন্দ দিকগুলোর খেয়াল তো আমাদেরই রাখতে হয়। বাচ্চারা তো অবুঝ হয় আর না বুঝে অনেক ভুল করে ফেলে। যেমন যেমন চিন্তাভাবনা আমার মাথায় আসছিল, এসব চিন্তাভাবনা যদি সত্যি হয়ে যায় তবে তো পুরো দোষটাই আমার হবে। আমি আমার ছেলে আর মেয়ের ওপর নজর রাখা শুরু করলাম। একদিন আমার ছেলে মেয়েকে কোনো একটা জিনিস এনে দিচ্ছিল। আমি লুকিয়ে ওদের কথা শুনতে লাগলাম। সে বলল, এটা তোমার ওষুধ। এই সমস্যার জন্য এই ওষুধটা খেয়ে নাও, তবে সব কিছু ঠিক হয়ে যাবে। সে আমার মেয়েকে লুকিয়ে সেই ট্যাবলেটগুলো দিল। আমি চিন্তিত হয়ে পড়লাম, কিসের ট্যাবলেট ওকে দিচ্ছে? শেষমেশ এমন কি কথা বা সমস্যা আছে যা ওরা দুজন সমাধান করতে চায়, অথচ সে বিষয়ে আমি কিছুই জানি না? আর এই ওষুধটা আমার কাছে কিছু অদ্ভুত কেন লাগছিল? আমার মেয়েও সেই ওষুধগুলো সাথে সাথে হাত বাড়িয়ে নিয়ে নিল এবং নিজের ওড়নার আঁচলে লুকিয়ে ফেলল। ছেলে বলল, রাতে ঘুমানোর আগে খেয়ে নিও, তবে পরের দিন তুমি একদমই অজ্ঞান হবে না। আর ২-৩ দিন তো আমার মেয়ে সত্যি সত্যিই অজ্ঞান হয়নি, কিন্তু তারপর হয়তো তার সেই ট্যাবলেটগুলো শেষ হয়ে গিয়েছিল, আর একদিন পর আবার আমার মেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। আমার ছেলেও ঘরে ছিল না, তাই আজ আমি সুযোগটা কাজে লাগানোর কথা ভাবলাম। আমি খুব চতুরতার সাথে মেয়ের নিচ থেকে সেই চাদরটা টেনে নিলাম এবং সেটাকে সুন্দর করে ভাঁজ করে নিজের ঘরে নিয়ে এলাম। আমাকে খুলে দেখতে হতো যে এটার ওপর এমন কি লেগে থাকত যার কারণে আমার মেয়ে সকালে উঠেই সেটা ধোয়া শুরু করে দিত, এমনকি নিজের অসুস্থতার কথাও গ্রাহ্য করত না। আমি যখন চাদরটা খুলে দেখলাম তখন প্রথমে তো আমার কিছু নজর এল না, কিন্তু যখন আমি ভালো করে দেখলাম তখন তা দেখে আমি অবাক হয়ে গেলাম। সেই চাদরটার ওপর সাদা সাদা চুল ছিল, আর পুরো চাদরটা চুলে ভরা ছিল।
আমার মাথায় ঢুকছিল না এগুলো কিসের চুল, কারণ এই চুলগুলো একদম সাদা আর ছোট ছোট ছিল। আমি তাজ্জব হয়ে গেলাম, কিন্তু এই বিষয়টা আমার বোধগম্য হল না। আমি ভাবতে থাকলাম যে এসব কি হচ্ছে। আমি ছেলে ও মেয়ের প্রতিটি কর্মকাণ্ডের ওপর নজর রাখছিলাম, তাই সবকিছু নিজের মাথায় ভাবছিলাম, কিন্তু আমি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছিলাম না। ততক্ষণে আমার মেয়ে জানতে পেরে গিয়েছিল যে চাদরটা আমি দেখে ফেলেছি। তাই সে আমার কাছে এসে বসল এবং কিছু অদ্ভুত রকমের ঘাবড়ে গেছে বলে মনে হচ্ছিল। এরপর আমি তাকে জিজ্ঞাসা করে ফেললাম, কি ব্যাপার, কেন চিন্তিত মনে হচ্ছে? তো সে বলল, মা, ওই চাদরটা কোথায়? তো আমি তাকে বললাম, ওটা তো আমি ধুয়ে মেলে দিয়েছি। এই কথা শুনে সে আমার কাছ থেকে চলে যেতে লাগল, তো আমি তার হাত ধরে তাকে আটকে নিলাম। আমি বললাম, আমি সবকিছু দেখে নিয়েছি। ওই চাদরে যা লেগেছিল, আমাকে বলে দাও এসব কি? তুমি আমার কাছে এতদিন ধরে কি লুকাচ্ছ? আমি খুব পেরেশান হয়ে পড়েছি, আমার মাথায় খুব বাজে বাজে চিন্তা আসছে। সে আমার পাশে বসে পড়ল, আর তারপর আমার মেয়ে আমাকে এমন এক কথা শোনাল যে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমার মেয়ে আমাকে বলল, মা, তুমি যেমনটা ভাবছ তেমনটা একদমই নয়। আসলে আমরা দেখেছিলাম যে এই ঘরের পরিস্থিতি ভালো চলছিল না, ঘরের দোকানও চলছিল না, আর দাদাও তেমন বিশেষ কিছু টাকা রোজগার করছিল না। কিন্তু আমরা এমন কোনো কাজ পাচ্ছিলাম না যা আমরা করতে পারি। তারপর দাদার বন্ধু তাকে একটা কাজ দেয়। আসলে তার কাছে খুব বিরল প্রজাতির কিছু বিড়ালছানা ছিল, যেগুলোর সংখ্যা ছিল ৩ থেকে ৪টি, কিন্তু সেগুলোকে সামলানো তার সাধ্যের বাইরে ছিল। তাই সে আমাদের ওই ছানাগুলোকে সামলানোর কাজ দেয় এবং ওই কাজের বদলে অনেক টাকাও দেয়। আসলে দাদাও সারাদিন ওখানেই থাকত, কিন্তু রাতে তো তার বিশ্রামেরও দরকার হতো। তাই সেই বিড়ালছানাগুলোকে সে ঘরে নিয়ে আসত আর আমি সেগুলোকে সামলে রাখতাম। ওদেরই চুল লোম সকালে চাদরে লেগে থাকত, যা আমি সকালে ধুয়ে দিতাম। কারণ আমরা জানতাম যে তোমার এই ধরনের জিনিস পছন্দ নয়, আর আমরা তোমাকে এসবের কিছুই জানাতেও চাইনি যে আমরা এই কাজ করছি। আর আমি পরে জানতে পারি যে বিড়ালছানা থেকে আমার অ্যালার্জি হয়ে যায়, যার কারণে আমি সকালে অজ্ঞান হয়ে যেতাম। দাদা আমাকে যে ওষুধগুলো এনে দিয়েছিল সেগুলোও এই বিষয়েরই ছিল, যাতে আমার অ্যালার্জি কমে যায়। মা, দাদার ওই বন্ধু খুব ধনী, আর সে এই কাজের জন্য আমাদের অনেক টাকাও দিচ্ছিল। সে আমাদের একদিনে ১,০০০ টাকা করে দিচ্ছিল। আর আজ ওই ছানাগুলোর আমাদের বাড়িতে শেষ দিন ছিল, কারণ এখন সে ওগুলোকে নিয়ে অন্য শহরে চলে গিয়েছে। আর আমরা এত টাকা রোজগার করে ফেলেছি যে আমরা ওই ঘরের ছাদও ঢালাই করাতে পারব এবং সংসারের কিছু রেশনও নিয়ে আসতে পারব। আমরা জানি যে তোমার গৃহপালিত পশু পাখি পছন্দ নয়, সেই জন্যই আমরা তোমাকে এই কথা জানাইনি। কিন্তু তুমি তো না জানি আমাদের ব্যাপারে কি কি ভেবে নিলে, আমাদের ওপর এত সন্দেহ করলে। তুমি আমাদের সম্পর্কে যে কথাগুলো বললে তা আমাদের বুকে তীরের মতো এসে বিঁধছিল। আমি জানি যে সে আমার সৎ ভাই, কিন্তু সে আমার আপন ভাইদের চেয়েও বড়। সে প্রতিবার কেবল আমাদের কথাই ভেবেছে, অথচ দেখা গেলে আমরা তার কে হই? তার বাবা তো এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, আর তার নিজের আত্মীয় স্বজনরাও তো আছে যারা আমাদের চেয়ে অনেক বেশি ধনী। সে তো তাদের সাথে গিয়েও থাকতে পারত, কিন্তু তাও সে আমাদের সাথে থাকে, কারণ সে আমাদের কখনো একা ছেড়ে যেতে চায় না। সে সবসময় আমাকে নিজের আপন বোনই মনে করেছে, সে কখনো আমার সাথে কোনো ভুল কথা বলেনি। আর সে আমাদের পাশেও থাকে, আমাদের জন্য কত কিছু করে। সারা দিন সে কাজ করত, আর রাতে আমি তাকে সাহায্য করতাম। সে বলত যে সে রাতেও এসব করে নেবে, কিন্তু বেচারা দিনভর তো পরিশ্রম করত। তাই আমি তাকে বলেছিলাম যে রাতে তুমি বিশ্রাম করো, ছানাগুলোকে আমি দেখে নেব। এই জন্যই আমি তাকে সাহায্য করছিলাম। এসব শুনে আমার ভীষণ আফসোস হল এবং নিজের ওপর খুব রাগও হচ্ছিল। আমি আমার সন্তানদের ব্যাপারে কি ভাবলাম। আমি আমার বাচ্চাদের সম্পর্কে যতটা ভুল ভাবছিলাম, আমার বাচ্চারা তার চেয়েও বহুগুণ বেশি ভালো। এত ভুল কথা আমি ওদের সম্পর্কে ভাবলাম, যা আমার ভাবাও উচিত ছিল না। আমরা এই কথা অভিষেককে জানাইনি। অদিতিও তাকে কিছু বলেনি যে আমি সব কথা জানতে পেরে গিয়েছি, কারণ এখন এই কাজ এমনিতেও শেষ হয়ে গিয়েছিল, আর আমি তার চোখে আর বেশি ছোট হতে চাইছিলাম না। কিছুদিন পর অভিষেক সেই ঘরের ছাদ ঢালাই করিয়ে দিল এবং এখন আমাদের ঘরের কামরাও ঠিক হয়ে গিয়েছিল। ধীরে ধীরে আমরা খুব পরিশ্রম করলাম। আমার মেয়েও বাড়িতে বাচ্চাদের টিউশন পড়াতে শুরু করে দিয়েছিল। আমাদের পরিস্থিতি আগের চেয়ে ভালো হতে লাগল। ধীরে ধীরে এতটাই ভালো হয়ে গেল যে আমাদের সংসারে আর কোনো অভাব অনটন রইল না। জীবন আমার সাথে অনেক বড় অন্যায় করেছিল, কিন্তু একটা ভালো কাজ করেছে, যে আমাকে খুব সৎ ও ভালো সন্তান দিয়েছে। চাই সে আমার নিজের হোক বা সতীন পরের হোক।
ঈশ্বরের কৃপায় আমার দুটি সন্তানই খুব পরিশ্রমী এবং তারা এই কথাটা বোঝে যে এখন তাদের পরিশ্রম করার দিন, হাত গুটিয়ে বসে থাকা যাবে না, কারণ তাদের মাথার ওপর বাবার ছায়া ছিল না এবং আমিও বিশেষ কিছু করে উঠতে পারছিলাম না। এই কথাটার অনুভূতি ওদের ছিল, আর এটা একটা খুব বড় ব্যাপার। ঈশ্বরের কৃপায় এখন সবকিছু ঠিক হয়ে গিয়েছে। ওপরওয়ালার লাখ লাখ শকর যে আমি যেমনটা ভাবছিলাম তেমন কিছুই ঘটেনি, কিন্তু এমনটা ঘটেও যেতে পারত, আর যদি এমনটা হয়ে যেত তবে আমি কোথায় যেতাম? ব্যাস, শেষে এটুকুই বলতে চাই যে ওপরওয়ালা যা চান সেটাই হয়। আমার বাচ্চারা খুব বুদ্ধিমান এবং ওদের মনে এমন কোনো ভুল কথা নেই, কিন্তু তা সত্ত্বেও আমি এমন মায়েদের উপদেশ দেব যে সন্তানদের সাথে থাকার বিষয়ে কিছুটা সতর্কতা অবশ্যই অবলম্বন করুন এবং সেই ভুলটি করবেন না যা আমি আমার সন্তানদের সাথে করেছি। আমার ওদের দুজনকে এক ঘরে রাখা উচিত হয়নি, কারণ যা ঘটেনি তা তো ঘটেও যেতে পারত, আর যদি তা হয়ে যেত তবে সবকিছু শেষ হয়ে যেত। আমার বাচ্চারা তো বুদ্ধিমান ছিল, হয়তো সেই জন্যই আমার সাথে এমনটা ঘটেনি। নিজের সন্তানদের খেয়াল রাখুন, ওদের জীবনের ওপরও নজর রাখুন এবং ওরা কখন কি করছে সে বিষয়ে পুরো খবর রাখুন। সন্তানদের ভালোবাসার পাশাপাশি কিছুটা কড়াকড়িও রাখুন, আর ওরা কি ভুল করছে আর কি করছে না এসব বিষয়ে ওদের কাছ থেকে খোঁজ খবর নিতে থাকুন। আর এই কথার খেয়াল রাখুন যে বাচ্চারা যখন বড় হয়ে যাবে তখন ওদের বিছানা আলাদা করে দেওয়া উচিত। আপনাদেরও এটাই বলবো যে নিজের সন্তানদের খেয়াল রাখুন। বন্ধুরা, আশা করি আপনাদের আমাদের এই গল্পটি পছন্দ হয়েছে। গল্পটি পছন্দ হয়ে থাকলে ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে পরবর্তী আপডেট সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছায়।